পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয় পত্রের শেষ মুহূর্তের সাজেশন থাকছে এখন। এর আগের একটা ভিডিওতে আমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিয়েছিলাম, সেটাকে কিছুটা সংশোধন করে আজকে ফাইনাল সাজেশন দেওয়া হলো সকল বোর্ডের জন্য। বাংলা দ্বিতীয় পত্রের প্রথমেই থাকবে উচ্চারণ, অর্থাৎ 1 নম্বর প্রশ্নে থাকবে উচ্চারণ। উচ্চারণ থেকে প্রথমে ক নম্বরে আসবে প্রশ্ন এবং অথবা দিয়ে খ নম্বরে আসবে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখো। তো প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। 2 নম্বরে বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। 3 নম্বরে উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এবং 4 নম্বরে বফলা মফলা অথবা জফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এর মধ্যে 1, 2 এবং 4 নম্বর বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 1 আর 2 সকল বোর্ডের জন্য। আচ্ছা, যারা ক নম্বর দিতে চাও না অর্থাৎ প্রশ্নর উত্তর দিতে চাও না তাদের জন্য অপশন খ দেওয়া থাকবে অথবা হিসেবে। এখানে 8টা শব্দ দেওয়া থাকবে এরকম, যে কোনো 5টা শব্দের সঠিক উচ্চারণ মানে প্রমিত উচ্চারণ লিখতে হবে। এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে সকল ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এবার দেখো 2 নম্বরে আসবে বানান। বানান থেকে সাজেশন। বানানের ক নম্বরে থাকবে প্রশ্ন। খ নম্বরে 8টা ভুল বানানযুক্ত শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর মধ্যে 5টা সঠিক বানান লিখতে হবে। ক নম্বরে যে 3টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানে 5টি নিয়ম লিখো। বাংলা বানানে হ্রস্বইকার ব্যবহারে 5টি নিয়ম। বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম এবং অতৎসম শব্দের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। এই 3টা কিন্তু পড়তেই হবে ক নম্বর যদি কমন পড়াতে চাও। আর যারা প্রশ্ন দিবে না তাদের জন্য অথবা হিসাবে খ নম্বরে অবশ্যই যে বানান অংশটা আছে এটা পড়বে। এখানে 8টা ভুল বানান দেওয়া থাকবে, যে এরকম এই প্রত্যেকটা বানান কিন্তু ভুল। এর মধ্যে থেকে যে কোনো 5টা বানান সঠিক করে লিখবে। এই অংশটাও সহজ, আর উচ্চারণেও কিন্তু এই যে খ নম্বর অংশটা সহজ। 3 নম্বর আসবে ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানেও কিন্তু ক নম্বরে প্রশ্ন আসবে এবং অথবা দিয়ে খ নম্বরে থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। তো প্রশ্ন যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। বিশেষ্য পদ বলতে কী বুঝো, বিশেষ্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। বিশেষণ পদ কাকে বলে, বিশেষণের গঠনগত প্রকারভেদ আলোচনা করো। ব্যাকরণিক শব্দের শ্রেণী কাকে বলে, কত প্রকার ও কী কী। তোমরা যে বোর্ডে আসো 2023 সালে এখান থেকে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা বাদ দিয়ে বাকিগুলো পড়বে, তাহলে অনেকটা কমে যাবে। আর খ নম্বরে অথবা দিয়ে থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। এখানে 8টা এরকম লাইন দেওয়া থাকবে, প্রত্যেকটা লাইনে একটা শব্দের নিচে এরকম আন্ডারলাইন করা থাকবে আর বলবে যে এটা কোন ব্যাকরণিক শব্দশ্রেণী। সোজা বাংলায় এটা কোন পদ, যেমন এখানে তুমি আছে, তুমি কোন পদ, এটা সর্বনাম পদ। এরকমও আসতে পারে, আবার এরকম একটা অনুচ্ছেদ বা প্যাসেজ আসবে, সেখান থেকে খুঁজে বের করতে হবে 5টা বিশেষণ পদ অথবা 5টা ক্রিয়া বিশেষণ পদ। তো এই দুইটা যে কোনো একটা তো আসবে আর প্রশ্ন থাকবে, যার যে অংশটা ভালো লাগে সেই অংশটা অ্যান্সার করবে। সবগুলোর উত্তর কিন্তু দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কও আছে। 4 নম্বর প্রশ্নে আসবে বাংলা শব্দ গঠন। এখান থেকেও প্রথমে প্রশ্ন আসবে, যেমন উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। শব্দ গঠন বলতে কী বুঝো, কী কী উপায়ে শব্দ গঠিত হয়। উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা অথবা উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো। যারা ক অংশটা দিবে না তাদের জন্য কিন্তু বড় একটা অংশ পড়তে হবে, সেটা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এরকম 8টা শব্দ দেওয়া থাকবে, এর ব্যাস বাক্য এবং সমাস নির্ণয় করতে হবে। এই অংশটা অনেকের কাছে কঠিন লাগে বিধায় তাদেরকে বলবো যে তোমরা এই ক নম্বরের প্রশ্নগুলো পড়ে ফেলবে। তবে সমাস নিয়ে আমার ভিডিও আছে, সে ভিডিওগুলো দেখলেও তোমরা সমাস সম্পর্কে ধারণা পেয়ে যাবে। 5 নম্বরে আসবে বাক্যতত্ত্ব। এখান থেকে সাজেশন। একইভাবে শুরুতে ক নম্বরে প্রশ্ন আসবে। প্রশ্নগুলো হলো বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক উদাহরণসহ লিখো। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণসহ লিখো। বাক্য কাকে বলে, অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কী কী উদাহরণসহ লিখো। যারা ক নম্বরে প্রশ্ন দিতে না চাও তাদের জন্য খ নম্বরে আসবে বাক্য পরিবর্তন, ইংরেজিতে যেটাকে আমরা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি। এখানে 8টা লাইন দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে দেওয়া থাকবে যে কী করতে বলবে। যেমন দেশপ্রেমিককে সকলে ভালোবাসে, ব্র্যাকেটে বললো যে নেতিবাচক বাক্য তৈরি করো। নেতিবাচক মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা নেগেটিভ বলি। তো তুমি উত্তরে লিখবে দেশপ্রেমিককে কে না ভালোবাসে। তারা নিয়মিত শিক্ষার্থী নয়, এটাকে অস্তিবাচক বা অ্যাফার্মেটিভ করতে বলবে, তুমি এটার অ্যাফার্মেটিভ লিখবে। তারা অনিয়মিত শিক্ষার্থী। এভাবে 8টা দেওয়া থাকবে, তার পরিবর্তনগুলি তোমাদের লিখতে হবে। তো এই অংশ বুঝে নাও যে এই ক নম্বরে যে 3টা প্রশ্ন আছে এর মধ্যে থেকে একটা অবশ্যই আসবে যে কোনো বোর্ডে। আবার খ নম্বরে যদি এগুলো পড়তে চাও তাহলে কিন্তু অসংখ্য পড়তে হবে, অবশ্যই এগুলো মুখস্থ করা বিষয় না, বানিয়ে লেখা যায়।
6 নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এই অংশ থেকে সাজেশন। ক নম্বরে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো, এভাবে আসবে। অথবা দিয়ে খ নম্বরে আসবে অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। এখান থেকে বুঝতে পারো ক নম্বরে প্রশ্নের নমুনা, এখানে যে 8টা লাইন দেওয়া আছে, 8টা লাইনে কিছু না কিছু ভুল দেওয়া আছে, আর ডান দিকে শুদ্ধ করে দেওয়া আছে। যেমন সব ছাত্ররা উপস্থিত আছে, এখানে ভুল আছে। সব আর ছাত্ররা দুইটা পাশাপাশি বহুবচন বসে না, এই কারণে সব ছাত্র উপস্থিত আছে, এভাবে তোমাকে সংশোধন করতে হবে। আর খ নম্বরে একইভাবে একটা প্যাসেজ আসবে, সেখান থেকে 5টা জায়গায় ভুল দেওয়া থাকবে, সেই 5টা ভুল সংশোধন করে তোমাকে পুরোটাই লিখতে হবে। আর যে যে জায়গায় ভুল হয়েছে সেই জায়গাটা আন্ডারলাইন করে দিবে, যেমন আমি এখানে নীল কালিতে দিয়ে দিলাম। ব্যাকরণ অংশ শেষ, এবার চলে আসো নির্মিতি অংশে। এখানে নম্বর 70। 7 নম্বর প্রশ্নে ক নম্বরে আসবে পারিভাষিক শব্দ, খ নম্বরে আসবে অনুবাদ, মাঝখানে অথবা দেওয়া থাকবে, যেটা ভালো লাগবে সেটা দিবে। ক নম্বরে পারিভাষিক শব্দ মানে এরকম 15টা ইংরেজি শব্দ থাকবে, তার বাংলা অর্থ লিখতে হবে, এটা একেবারে সহজ। আর খ নম্বরে এমন ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তার বাংলা অনুবাদ করতে হবে, যে যেটা ভালো লাগে সেটা দিবে। সাজেশন কিন্তু দেওয়া আছে। 8 নম্বর প্রশ্নে আসবে ক নম্বরে দিনলিপি লিখন বা ডায়েরি লিখন, এবং খ নম্বরে প্রতিবেদন, যার যেটা ভালো লাগে। দিনলিপির মধ্যে যে সাজেশনগুলো আছে দেখো, তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লিখো। একটি গ্রাম্য মেলা অথবা বইমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। বাংলার নববর্ষ উদযাপন অথবা বসন্ত বরণের উপর একটি দিনলিপি লিখো। এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের দিন একটি দিনলিপি লিখো। 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, রবীন্দ্র জন্মজয়ন্তী অথবা নজরুল জন্মজয়ন্তী উদযাপনের ঘটনা নিয়ে দিনলিপি। এখানে যে 5 নম্বর প্রশ্নটা, সবগুলো কিন্তু একই, এই কারণে একসাথে দেওয়া হলো সব। 6 নম্বরে পদ্মা সেতু ভ্রমণের অথবা দর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে একটা দিনলিপি বা ডায়েরি লিখো। এটার অথবা হিসাবে থাকবে প্রতিবেদন। তোমরা 9-10-এ প্রতিবেদন পড়ে আসছো, এটা একেবারে সহজ, তবে নিয়মকানুন একটু বেশি। 1 নম্বর সাজেশন হলো তোমার কলেজের গ্রন্থাগার অথবা এলাকার গণগ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধান প্রতিবেদন রচনা করো। যানজট একটি ভয়াবহ সমস্যা অথবা সড়ক দুর্ঘটনা শিরোনামে একটি প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও তার প্রতিকার বিষয়ে একটা প্রতিবেদন। কলেজের স্বাধীনতা দিবস অথবা ক্রীড়া প্রতিযোগিতা অথবা নববর্ষ উদযাপন বিষয়ে একটা প্রতিবেদন। কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন। পদ্মা সেতু ঘুরে এসে একটি প্রতিবেদন। ইন্টারনেট, ফেসবুক অথবা গেমস এর সুফল ও কুফল সম্পর্কে প্রতিবেদন তৈরি করো। 9 নম্বর প্রশ্নে আসবে বৈদ্যুতিন চিঠি, ইংরেজিতে আমরা যেটাকে ইমেল বলি, এবং খ নম্বরে আসবে আবেদন, যেটা ভালো লাগে সেটা দিবা। বৈদ্যুতিন চিঠি বা ইমেল থেকে সাজেশন। স্বাধীনতা দিবসের অথবা বাংলা নববর্ষের অথবা বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ইমেল লিখো। তোমার বোনের বিয়েতে অথবা শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল লিখো। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল লিখো। ইন্টারনেট, মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে জানিয়ে পরামর্শ দিয়ে ছোটো ভাইকে একটা বৈদ্যুতিন চিঠি লিখো। তোমার কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে দেশ বরেণ্য ব্যক্তিত্ব বরাবর ইমেল লিখো। দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে জরুরি রক্তের প্রয়োজনীয় কথা জানিয়ে বন্ধুকে ইমেল লিখো। বন্ধুর পিতৃ অথবা মাতৃবিয়োগে সান্ত্বনা জানিয়ে একটা ইমেল। সম্প্রতি পড়া কোনো একটা বই সম্পর্কে জানিয়ে ইমেল। ক্লাসের পরিবর্তিত সময়সূচি, অর্থাৎ ক্লাসের সময় যে পাল্টানো হয়েছে অথবা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানিয়ে বন্ধুকে বা সহপাঠীকে একটি চিঠি লিখো বা ইমেল লিখো। হোটেল কক্ষ রিজার্ভ অথবা ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য একটা ইমেল লিখো। এটার খ নম্বর অথবা হিসাবে থাকবে আবেদনপত্র। আবেদনপত্র মানে দরখাস্ত। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অথবা কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে অথবা অফিসার পদে অথবা বিপণন কর্মকর্তা পদে অথবা ম্যানেজার পদে নিয়োগ লাভের জন্য আবেদন। একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। তোমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লিখো। তোমার এলাকার একটি রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। 10 নম্বর প্রশ্নে ক নম্বরে আসবে সারাংশ অথবা সারমর্ম, এবং খ নম্বরে আসবে ভাব সম্প্রসারণ। ক নম্বরে কিন্তু সারাংশ সারমর্ম দুইটাই আসবে না, দুইটা থেকে যে কোনো একটা তার অথবা হিসাবে থাকবে ভাব সম্প্রসারণ। এখন যদি ক নম্বর পড়ো তাহলে কিন্তু সারাংশ সারমর্ম দুইটাই পড়তে হবে, আর ভাব সম্প্রসারণ পড়লে ভাব সম্প্রসারণ পুরাটা পড়লেই হবে। আর যদি ঝুঁকি নিতে না চাও, যেহেতু বাংলা দ্বিতীয়পত্র এই অংশগুলো একটু কম পড়ে, কারণ এগুলো তো সবাই বানায় লিখে, তাই তুমি দুইটা অংশই পড়বে। তো গুরুত্বপূর্ণ সারাংশগুলো এখানে দেওয়া হলো, যেখান থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সারাংশ:
সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, বাধ্যকতা হাই যাহা পুরাতনকে। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের। মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হইও না। মানুষের বড় পরিচয় সে ভাবতে পারে। বিদ্যা মানুষের অমূল্য সম্পদ। স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে, কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারো, সময় স্রোত কাহারও জন্য, অতীতকে ভুলে যাও। সারমর্ম অংশ থেকে সাজেশন। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে, সবারই বাসিব ভালো, ক্ষমা যেতা ক্ষীণ দুর্বলতা, মরিতে চাই না আমি, স্বাধীনতা স্পর্শমণি, জোটে যদি একটি মোটে পয়সা, কোথায় স্বর্গ কোথায় নরক, বন্ধু বলিনি জোট এখানে এসে লুটাইয়া, আমার একার সুখ সুখ নহে ভাই, তরুতলে বসে গাছ। ভাব সম্প্রসারণ অংশ থেকে সাজেশন। পরীক্ষার্থী বন্ধুরা, ভাব সম্প্রসারণ অংশ থেকে সাজেশন একটু কম পড়ে, তবে যেহেতু এগুলো বানিয়ে লেখা যায় আর টপিকগুলো তোমার চেনা জানা, তাহলে আশা করি যেখান থেকে আসুক তুমি দিতে পারবে। তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো দেওয়া হলো যেখান থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 1 নম্বরে, মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, এটাই ভাবে আসতে পারে। কীর্তিমানে মৃত্যু নেই, গতি জীবন স্থিতিতে মৃত্যু, সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা, গতি যার নিজ সহ নিশ্চয় দুর্মতি, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। 11 নম্বরে আসবে ক নম্বরের সংলাপ মানে ডায়লগ রাইটিং, অথবা দিয়ে খ নম্বরে আসবে ক্ষুদে গল্প, ইংরেজিতে আমরা বলি স্টোরি রাইটিং। এই দুইটার মধ্যে সংলাপ অংশটা কিন্তু একেবারে সহজ, ডায়লগ রাইটিং, আর স্টোরি রাইটিংটা একটু কঠিন। তবু সাজেশনটা দেখে নাও। সংলাপ থেকে সাজেশন। ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে 2 বন্ধুর সংলাপ, ইন্টারনেট অথবা ফেসবুকের সুফল কুফল বিষয়ে 2 বন্ধুর সংলাপ, বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে 2 বন্ধুর সংলাপ, বই পড়ার গুরুত্ব অথবা সম্প্রতি পড়া একটা বই অথবা বইমেলা ভ্রমণ নিয়ে 2 বন্ধুর সাথে আলোচনা করো, নারী শিক্ষার গুরুত্ব অথবা বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর সংলাপ রচনা করো, বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে 2 বন্ধুর সাথে আলোচনা করো, পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 2 বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে 2 বন্ধুর কথোপকথন রচনা করো, উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী 2 বন্ধুর মধ্যে একটা সংলাপ, শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আলোচনা, নিরাপদ সড়ক চাই অথবা সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা বিষয়ে 2 বন্ধুর সাথে আলোচনা। অথবা হিসাবে থাকবে ক্ষুদ্র গল্প রচনা থেকে সাজেশন। আসলে এই ব্যাপারে কোনো সাজেশন নাই, কারণ ঈশপের গল্প সহ অধিক পঠিত কিছু গল্প তোমরা পড়তে পারো। তাছাড়া যে কোনো গল্পের তো শুরু দেওয়া থাকবে, তাই গল্পটি যদি বহুল প্রচলিত বা তোমার পড়া না থাকে বা নতুন গল্প হয়, তাহলে যে কোনো গঠনমূলক পরিণতি অর্থাৎ সমাপ্তি দিয়ে গল্পটাকে শেষ করে ফেলো। তবুও কতগুলি গল্প তোমাদের সামনে তুলে ধরা হলো যেগুলি বারবার পরীক্ষায় আসে এবং এবার সাজেশন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ মানুষের জন্য অথবা প্রতিবন্ধী শিশুদের শিরোনামে একটা ক্ষুদে গল্প রচনা করো, রক্তদানে পূর্ণ অথবা রক্তদান কর্মসূচি শীর্ষক শিরোনামে গল্প রচনা করো, রক্তজোড়া ফাগুন শিরোনামে একটু ক্ষুদে গল্প লিখো, গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়ানো নিয়েও ক্ষুদে গল্প লিখো, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন শিরোনামে গল্প, বিপদে বন্ধুর পরিচয়, শব্দ দূষণ অথবা পানি দূষণ, আমার ছোট বোন শিরোনামে আমার শৈশব স্মৃতি বিষয়ে, অথবা স্বনির্ভরতার জন্য সে ইচ্ছাশক্তি, এইসব শিরোনামে ক্ষুদে গল্প আসতে পারে। সবার শেষে 12 নম্বর প্রশ্ন, এখানে প্রবন্ধ অথবা নিবন্ধ যে কোনো একটা আসবে, 5টি, তার মধ্যে থেকে একটা উত্তর দিতে হবে। সাধারণত প্রবন্ধে আসবে। 5টি প্রবন্ধের আবার 5টা ভাগ করা আছে। ক নম্বর অংশের নাম নৈতিকতা মূল্যবোধ, খ নম্বর অংশের নাম বিজ্ঞান ও প্রযুক্তি, গ নম্বর অংশের নাম জাতীয় চেতনা, ঘ নম্বর অংশের নাম শিল্প অর্থনীতি এবং ও নম্বর অংশের নাম সাম্প্রতিক বিষয়। 5টা অংশ থেকে 5টা রচনা আসবে, অর্থাৎ প্রবন্ধ আসবে, আর 5টার মধ্যে থেকে যে কোনো একটা দিতে হবে। তো আমি এখানে ভাগ করে আলাদা করে সাজেশন দিলাম। যদি তোমরা একটা অংশ বা 2টা অংশ পড়ো তাহলে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। তো ক নম্বর অংশের নৈতিকতা মূল্যবোধ, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো হলো অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব, মাতা পিতার প্রতি কর্তব্য। বিজ্ঞান ও প্রযুক্তি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তি বাংলাদেশ, এবং শূন্যস্থানে কোনো একটা টপিক দেওয়া থাকবে, যেমন কম্পিউটার বিজ্ঞানের বিষয়ে আলোচনা করো। জাতীয় চেতনামূলক একটা প্রবন্ধ থাকবে, যেমন 21শে চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধ, নারী শিক্ষা অথবা জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা। শিল্প অর্থনীতি নিয়ে একটা প্রশ্ন থাকবে, বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা, কর্মমুখী শিক্ষা। এবং সাম্প্রতিক বিষয় নিয়ে একটা রচনা থাকবে বা প্রবন্ধ থাকবে। 1 নম্বরে পদ্মা সেতু, 2 নম্বরে দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার, জলবায়ু ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মাদকাসক্তি ও যুব সমাজ, দুর্নীতি কারণ ও প্রতিকার, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, শীতের সকাল।
তো শিক্ষার্থী বন্ধুরা ঠিক পরের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আগের কয়েকটা ভিডিওতে আমি কিছু অংশের উত্তর দিয়েছিলাম, সেগুলো দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে।